হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে আসলাম আবারও নতুন একটি গল্প যা শুনলে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। তো হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিশেষ অনুরোধ, আপনারা প্রত্যেকেই আমার গল্প শোনেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং গল্পে মনোযোগ দিন। তো চলুন শুরু করি গল্পটি। আমার নাম নিশি। বাসুর রাতে যখন আমি অনেক আশা আর ভালোবাসা নিয়ে আমার বরের জন্য অপেক্ষা করছিলাম, তখন গভীর রাতে পাশের ঘর থেকে কয়েকজন মহিলার অদ্ভুত শব্দ ভেসে আসছিল। সেই শব্দ শুনে আমি মনে সাহস জুগিয়ে ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে উকি মারতেই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কারণ আমার স্বামী আমাকে ছেলে 6 জন অচেনা মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থার সময় কাটাচ্ছিল। শুধু তাই নয়, সে ওই মহিলাদের সঙ্গে এমন আচরণ করছিল যা ভাষায় প্রকাশ করার মতো নয়। অথচ আমার স্বামী তো আমাকে ভীষণ ভালোবাসার কথা বলেছিল। তার সত্ত্বেও কী কারণে সে আরও 6 জন মহিলার সঙ্গে এমন সম্পর্ক তৈরি করেছে, সেই ভয়ানক সত্যটাই আজ আমি আপনাদের শোনাব। বিয়ের প্রায় 3 বছর পর আমি জানতে পারি যে আমি ছাড়াব। আমার স্বামীর আরও 6 জন স্ত্রী গর্ভবতী এবং তাদের সন্তানের বাবা। আমার স্বামী এই সত্যিটা জানার পর আমার পায়ের তলার মাটি সরে গিয়েছিল। আসলে আমার স্বামী রকি পেশায় একজন ডাক্তার ছিল। আমাদের যখন বিয়ে ঠিক হয় তখন আমরা শুধু এটুকুই জানতাম যে এটি একটি সরকারি গ্রামে হাসপাতালে চাকরি করে। বিয়ের পর আমিও স্বামীর সঙ্গে গ্রামের একটি ভাড়া বাড়িতে চলে এসেছিলাম। আমার শ্বশুর বাড়ি সেখান থেকে প্রায় 5 ঘন্টার পথ ছিল। বিয়ের পর আমার জীবনটা বেশ ভালোই কাটছিল। আমি আমার স্বামীর সঙ্গে খুব সুখে ছিলাম। যে বাড়িতে আমরা ভাড়া থাকতাম তার পাশের বাড়ির এক ভাবির সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। এইভাবে প্রায় একটা বছর কেটে যায়। আমি আমার স্বামীর সঙ্গে এতটাই খুশি ছিলাম যে বাবার বাড়ি যেতেও মন চাইত না। আমাদের পাশের বাড়ির ভাবি যখনই আমাদের বাড়ি আসতেন, আমি তার সামনে আমার স্বামী প্রশংসায় পঞ্চমুখ থাকতাম। আমাদের মধ্যে এতটাই গভীর সম্পর্ক তৈরি হয়েছিল যে আমরা একে অপরের সঙ্গে ভালো মন্দ রান্না যে কোনো জিনিস ভাগ করে নিতাম। আমার স্বামী সারাদিন হাসপাতালে ব্যস্ত থাকলেও বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে আমাকে অনেক আদর আর ভালোবাসা দিত। সে খুব ভালোভাবে জানত কিভাবে একজন স্ত্রীকে নিজের নিয়ন্ত্রণে রাখতে হয়। আমি ভাবতাম আমার স্বামী আমাকে ছাড়া আর কিছু বোঝে না। এইভাবেই প্রায় 2টা বছর কেটে যাওয়ার পর একদিন পাশের বাড়ির ভাবি আমাকে ঠাট্টা করে বলেছিলেন, আর এই নিশি, তুমি তোমার বরকে একটু বেশি বিশ্বাস করে ফেলেছ। দেখো, তোমার এই বিশ্বাস যেন কোনোদিন ভেঙে না যায়। বরের উপর একটু নজর রেখো, নইলে ভবিষ্যতে পস্তাতে হবে। আমি তখন হেসে গর্বের সঙ্গে ভাবিকে বলেছিলাম যে আমার বরের মতো সৎ মানুষ আর দুটি হয় না। আমি তাকে অনেক ভালোবাসি এবং বিশ্বাস করি। তাই এসব কথা বলে কোনো লাভ নেই। ভাবিও তখন মুচকি এসে বলেছিলেন, দেখো, তোমার এই অন্ধবিশ্বাসই যেন তোমার ক্ষতির কারণ না হয়। কিন্তু আমি ভাবির কোনো কথাই গায়ে মাখিনি, কারণ আমার স্বামীর প্রতি আবার বিশ্বাস ছিল অটুট। কিন্তু সেদিন রাতে যখন আমার স্বামী অনেক দেরি করে বাড়ি ফিরেছিল, তখন তার আচরণে কেমন যেন একটা পরিবর্তন লক্ষ্য করলাম। প্রতিদিন সে বাড়ি ফিরে আমাকে জড়িয়ে ধরত, কিন্তু সেদিন তার হাফ ভাব দেখে মনে হচ্ছে সে আমার থেকে কিছু একটা লুক আছে। আমি তার কাছে যেতেই তার গলার কাছে একটা লাল দাগ দেখে চমকে উঠলাম। দাগটা দেখে মনে হচ্ছিল কেউ যেন নখ দিয়ে আছড়ে দিয়েছে। আমি দাগটার ব্যাপারে জিজ্ঞেস করতেই সে ভীষণ ভাবতে গিয়ে যা আমার কলার দিয়ে সেটা ঢাকার চেষ্টা করল এবং আমাকে মিঠে বলল যে একজন মানসিক ভারসাম্যহীন রোগী তাকে আক্রমণ করেছিল। এরপর আর বেশি কিছু জিজ্ঞেস করার আগেই আমার স্বামী আমাকে ভালোবেসে জড়িয়ে ধরে আমার কপালে চুমু দিয়ে বলল, নিশি, অনেক রাত হয়েছে, আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও। তারপর আমরা দুজনে মিলে অনেক গল্প করব। এর কিছুদিন পরেই আমি গর্ভবতী হলাম। আমি মা হতে চলেছি, এই খবরটা শুনে আমার স্বামীর আনন্দের কোনো সীমা ছিল না। আমরা দুজনেই খুব খুশি ছিলাম যে এবার আমরা বাবা মা হতে চলেছি। আমাদের বাড়িতে রিনা নামের একজন কাজের মেয়েও কাজ করত। এর কিছুদিন পর একদিন সকালে আমাদের কাজের মেয়ে রিনা যখন বাড়িতে এলো, তখন তার মুখ দেখেই বুঝতে পারলাম যে সে খুব অসুস্থ। আমি জিজ্ঞেস করাতে সে জানাল যে তার খুব জ্বর আর কাশি। রিনা অসুস্থ শুনে আমার স্বামী তার প্রতি খুব সহানুভূতি দেখালো। সে এতটাই দয়ালু সেজেছিল যে রিনাকে কিছু টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দিল এবং বলল সে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত যেন কাজে না আসে। আমাদের এই উদারতা দেখে রিনা আমার স্বামীর পা ছুঁয়ে বলেছিল, মালিক, আপনি অনেক ভালো মানুষ, আমার কষ্টটা বুঝতে পারার জন্য অনেক ধন্যবাদ।
আমি তখন রিনার পিঠে হাত বুলিয়ে বলেছিলাম, আমরা মানুষ যদি মানুষের কষ্ট না বুঝি তাহলে কি করে হবে। রিনা তখন খুশি হয়ে চলে গেল, কিন্তু সেদিন আমি আমার স্বামীর চালাকিটা একটুও বুঝতে পারিনি। তার এই দয়া দেখানোর পেছনে যে একটা ভয়ঙ্কর উদ্দেশ্য লুকিয়েছিল তা আমি কল্পনাও করতে পারিনি। আমি ভেবেছিলাম আমার স্বামী সত্যি একজন ভালো ও দয়ালু মনের মানুষ, কিন্তু পরে যখন তারা আসল রূপটা আমার সামনে আসে তখন আমার পায়ের তলার মাটি সরে গিয়েছিল। সে মানুষ ছিল না, ছিল মানুষের চেহারার আড়ালে এক ভয়ঙ্কর দানব। ধীরে ধীরে আমার স্বামীর আচরণে এমন কিছু পরিবর্তন আসতে লাগলো যা আমার মনে সন্দেহের জন্ম দিল। সে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতে শুরু করেছিল এবং যখনই বাড়ি আসত কিছুক্ষণ থেকে আবার মাঝরাতে বেরিয়ে যেত। আমি জিজ্ঞেস করলে একটাই উত্তর দিত যে রোগীদের জরুরি তলব এসেছে। কিন্তু কেন যেন আমার মনে খটকা লাগতে শুরু করল, যা এর আগে কখনো হয়নি। একদিন রাতে যখন সে একই অজুহাত দিয়ে বাড়ি থেকে বেরোল, আমিও লুকিয়ে তার পিছু নিলাম। আমার মনের সন্দেহটা সত্যি নাকি ভুল তা যাচাই করার জন্যই এই কাজটা করেছিলাম। কিন্তু আমার স্বামীর কার্যকলাপ দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে সে আমাকে এইভাবে ঠকাবে। সে গ্রামের ভেতরের দিকে জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে গিয়ে একটা পুরনো বাড়িতে ঢুকে পড়ল। সে টেরও পায়নি যে আমি তার পিছু নিয়েছি। আমি বুঝতে পারছিলাম না যে রোগী দেখার থাকলে এই ঘন জঙ্গলের পুরনো বাড়িতে সে কি করছে, কারা থাকে এই বাড়িতে। আমার মনে তখন ভাবির বলা কথাগুলো বারবার ঘুরপাক খাচ্ছিল যে কোনো মানুষকে অন্ধের মতো বিশ্বাস করতে নেই। অনেক ভাবনা চিন্তা করে আমিও জঙ্গলের ভেতরেই বাড়িটার দিকে এগিয়ে গেলাম। বাইরে থেকে বোঝার চেষ্টা করছিলাম ভেতরে কি হচ্ছে, কিন্তু বাড়িটা চারদিক থেকে বন্ধ থাকায় কিছুই দেখা যাচ্ছিল না। অবশেষে একটা জানালা দেখতে পেয়ে সেটা খোলার চেষ্টা করে বুঝলাম তাও ভেতর থেকে বন্ধ। শেষ পর্যন্ত মনের সব সাহস এক করে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতেই আমি যা দেখলাম তাতে আমার দুনিয়াটাই ওলট পাল্ট হয়ে গেল। ভেতরে প্রবেশ করতেই যা দেখলাম তাতে আমার পায়ের নিচের মাটি সরে গেল। সেখানে ৬-৭ জন গর্ভবতী মহিলাকে দেখতে পেলাম। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে তারা এখানে কি করছে। এরপর ভেতরের একটা ঘরে উকি দিতেই আমি আমাদের কাজের মেয়ে রিনাকে দেখতে পেলাম। তাকে ওখানে দেখে আমি আরও অবাক হলাম। ঠিক তখনই আমি যা দেখলাম তাতে আমার শিরধারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমার স্বামী জোর করে ইনজেকশন এর মাধ্যমে অসহায় মেয়েদের গর্ভবতী হতে বাধ্য করত। আমার বাড়ির কাজের মেয়েকেও সে জোর করে এখানে নিয়ে এসেছিল একই উদ্দেশ্যে। ওই ঘরে ঢোকার পর একজন বয়স্ক মহিলা ও একজন শক্তিশালী লোক আমাকে দেখতে পেয়ে রেগে গিয়ে আমার হাত চেপে ধরে বলল, আপনি কে, মানে কি করছেন? এক্ষুনি এখান থেকে চলে যান, নইলে আপনার কপালে খুব খারাপই আছে। আমি তখন রিনাকে দেখতে পেয়ে তার কাছে ছুটে গিয়ে বললাম, রিনা তুই এখানে কি করছিস? রিনা আমাকে দেখেই জড়িয়ে ধরে কেঁদে ফেলে বলল যে আমার স্বামী তাকে জোর করে এখানে নিয়ে এসেছে যাতে সেও অন্য মেয়েদের মতো গর্ভবতী হতে পারে। আসলে আমার স্বামী অসহায় দরিদ্র মেয়েদের খুঁজে বের করে ইনজেকশনের মাধ্যমে তাদের গর্ভবতী করত এবং বাচ্চা হওয়ার পর সেই নবজাতকদের ধনী নিঃসন্তান দম্পতিদের কাছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিত। এই কথাগুলো সে নিজেই আমাকে স্বীকার করে বলেছিল। সে নির্লজ্জভাবে বলেছিল, নুসরাত, আমি যা করছি তা তোমার আর আমাদের বাচ্চার ভবিষ্যতের জন্য করছি, যাতে তোমাদের একটা ভালো জীবন দিতে পারি, আমরা যেন বর বাড়ি গাড়ি করতে পারি। তাই আমাকে এই কাজে বাধা দিও না। কিন্তু আমি তার এই জঘন্য কাজে সমর্থন করতে পারিনি। আমি বলেছিলাম, তুমি এতটা নিচু মানসিকতার মানুষ আমি স্বপ্নেও ভাবিনি। টাকার লোভে তুমি এই অসহায় মেয়েদের জীবন নষ্ট করে দিচ্ছ। তোমারই পাপের ভাগী দেয় আমি বা আমার সন্তান হতে পারব না। তুমি যদি এই কাজ না ছাড়ো আমি তোমাকে ছেড়ে চলে যাব। আমার কথা শুনে সে আমাকে হুমকি দিয়ে বলল, যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোকেও এখানে বন্দি করে রাখব, আর তোর সন্তানকেও কোনো বড় লোকের কাছে বিক্রি করে দেব। তার এই হুমকি শোনার পরেও আমি তার কথা মানতে রাজি হইনি। আমি এখান থেকে পালিয়ে সোজা থানায় চলে যায় এবং আমার স্বামী সমস্ত কুকীর্তি ফাঁস করে দিই। সেই লোভিয়ার নিষ্ঠুর লোকটার আসল চেহারাটা জানার পর আমি তাকে ছেড়ে আমার বাবার বাড়ি চলে আসি। আমার বাবা মাও সবকিছু শুনে আমাকে সমর্থন করেছেন। আমি কখনোই চাইনি আমার নির্দোষ সন্তানের বাবা এমন একজন নিষ্ঠুর অসভ্য আর নিচু মনের লোক হোক। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। ভালো থেকো সবাই, কথা হবে পরবর্তী ভিডিওতে।